শরতের এই সন্ধ্যায় 2020-এর আমাদের দ্বিতীয় লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগতম। দর্শকরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আমার সালাম নিন। আমরা আজকে দ্বিতীয় লাইভ প্রোগ্রাম শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের দৈনন্দিন রান্নায় পাম তেলের ভূমিকা। কারণ তেল, আমরা আগেও অনেকবার বলেছি, তেল একটি দৈনন্দিন ব্যবহার্য পণ্য। তেল ছাড়া আমাদের কোনো পরিবারেরই, ধনী হোক গরিব হোক, যে পর্যায়েই হোক, তেল ছাড়া আমাদের একদিনও চলে না। প্রতিটি রান্নায় তেল লাগে। এই তেলের গুণাগুণ তা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আমরা নিজেরাও সবাই তেল সম্বন্ধে কম বেশি সচেতন। এমনকি অনেককে দেখা যায় দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করছে তেল কি কোলেস্টেরল ফ্রি, অথচ দোকানদার হয়তো কোলেস্টেরলের নামই জীবনে শুনিনি, শব্দটাই জীবনে শুনিনি। যাই হোক, এতে প্রমাণ হয় আমরা তেল সম্বন্ধে সচেতন, এবং সচেতন থাকাটাই ভালো। আজকে আলোচনায় আনবো পাম তেল। আমাদের এই যে আমরা যে প্রতিদিন রান্না করছি, এই রান্নায় পাম তেল আমাদের জন্য কতটুকু উপযোগী। আমরা এখানে যে সমস্ত তথ্যগুলি আমরা আলোচনা করব, সবগুলি একটা সুস্থ মানুষকে নিয়ে। এখানে কিন্তু অসুস্থ রোগীর জন্য পথ্যটা হবে ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক। আমরা ধরে নিব আমি যা বলতেছি এবং এখানে যা আলোচনা হচ্ছে সবই একটা সুস্থ মানুষের জন্য যা যা উপযোগী সেটি আলোচনা করা হবে। তেল একটি পুঞ্জীভূত শক্তির আধার। তেল আপনার লাগবেই। অনেকে বলে তেল খাবেন না, এটা একটা ভুল কথা। তেল খেতে হবে, তেল ছাড়া আপনি চলবে না। কারণ তেল হলো পুঞ্জীভূত শক্তির আধার। আগে যে বললাম, প্রতি গ্রাম তেল 9 কিলো ক্যালোরি শক্তি আমাদের যোগান দেয় শরীরে। বাংলাদেশে বর্তমানে গড় ক্যালোরি গ্রহণের পরিমাণ প্রায় 2200 ক্যালোরি। আর 2200 ক্যালোরি যদি আপনি ভাত থেকে নিতে চান, আপনাকে প্রতিদিন প্রায় 3 কেজি ভাত খেতে হবে, যেটা একটা অসম্ভব ব্যাপার। ভাতের পরিমাণটা কমাতে হলে কিন্তু শরীরে 2200 ক্যালোরি শক্তি তো আপনার প্রয়োজন। আপনার শরীরকে সুস্থ রাখতে হলে, শরীরকে আপনার কর্মক্ষম রাখতে হলে আপনার এই 2200 ক্যালোরি শক্তি আপনার প্রয়োজন। এবং পশ্চিমা বিশ্বে এটা আরো বেশি, 3000 ক্যালোরির উপরে। তা আমার শারীরিক গঠন এবং আমাদের পরিশ্রমের দিক বিভিন্ন বিবেচনায় গড় ক্যালোরি ইনটেক আমাদের 2200 ক্যালোরি সরকার এটি নির্ধারণ করেছে। এই 2200 ক্যালোরির কমপক্ষে 30 ভাগ তেল থেকে যোগান আসতে হবে। এটা হলো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সুপারিশ। শরীরকে আপনার যে খাবার, ডেইলি যে খাবার আমরা খাই, খাবারটাকে সুষম করতে হলে সেই খাবারের 3 রকম যে আপনার উপাদান আছে, আমিষ, শর্করা এবং তেল ও চর্বি, প্রত্যেকটা 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। এটার অর্থ মানে 30 ভাগ প্রতিদিন। আমরা যে টোটাল খাবারটাকে 100 ভাগ বলি, তাই 30 ভাগ তেল থেকে আসতে হবে। তাহলে খাবারটা একটা সুষম খাবার হবে। এখন তেল আমরা তো প্রতিদিন আমাদের রান্না করতে লাগে, আমরা তরকারি রান্না করি, বিভিন্ন রকম ভাজা বোনা করি। এই যে আমাদের যে রান্নার যে অভ্যাস, আমি এখানে কয়েকটা দিক আপনাদের আমি বলছি। আমরা কি করি, আমরা দুপুরে রান্না করি, সেই রান্নাটা আমরা দুপুরে খাই, সন্ধ্যায় খাই, কোনো পরিবার এটা পরের দিন সকালেও খায়। এই যে আপনি 3 বার রান্না করতেছেন, এতক্ষণ আপনার খাবারটাকে স্বাস্থ্যপ্রদ রাখার জন্য এমন সব উপাদান ব্যবহার করতে হবে যেন খাবারটা এই প্রায় 24 ঘন্টা স্বাস্থ্যপ্রদ থাকে। এবং এই যে বারে বারে গরম করলে যে খাবারের গুণাগুণ যেন নষ্ট না হয়। এখন পাম তেল এমন একটি তেল যেটাকে 3-4 বার গরম করলেও এটা গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এই অক্ষুণ্ণ থাকার কারণটা হলো পাম তেলে প্রাকৃতিক ভাবে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে, এবং এই ভিটামিন ই পাম তেলের অণুগুলিকে অক্ষত থাকতে সাহায্য করে। এর ভিতরে আপনার কি হয়, অক্সিজেন ঢুকে যায়। অক্সিজেন ঢুকে গেলেই পচন প্রক্রিয়া শুরু হয়, যেটাকে ইংরেজিতে বলে রেন্সিডিটি।
তাহলে আপনি মানে অক্সিজেন গেলেই এটার পচন প্রক্রিয়া শুরু হয়। তাই এই যে এর ভিতরে যেন অক্সিজেন যেতে না পারে, তার জন্য ভিটামিন ই পাম তেলের বনগুলিকে এটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে, যেন অক্সিজেন এর ভিতরে ঢুকতে না পারে। তার জন্যই পাম তেল সহজে নষ্ট হয় না। অন্য তেলের বেলায় কিন্তু এরকম নয়। ওখানে ভিটামিন ই এর এরকম এরকম প্রাপ্যতা পাম তেলের মতো প্রাপ্যতা নাই। তার ফলে সহজেই অক্সিজেন ঢুকে যায়, আর পাম তেলের অনুপরমাণুগুলি ভেঙে যায়। ভেঙে গিয়ে তেলের যে গুণাগুণ থাকা দরকার সেই গুণাগুণটা থাকে না। তখনই ওই ওই ধরনের খাবার যদি আপনি নিয়মিত খেতে থাকেন, শরীরে বিভিন্ন রকম সমস্যা, প্রধানত হজমজনিত সমস্যা, পাকস্থলী যে হজমজনিত সমস্যা সেটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তখনই আপনার খাইতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ, এই ওষুধ সেই ওষুধ। আপনার খাবারটা যেন স্বাস্থ্যপ্রদ হয়, এবং এই আমরা যে দিনে 3-4 বার গরম করবো, গরম করার পরও খাবারটা যেন আমাদের শরীরের জন্য পুরোপুরি উপযোগী থাকে, তার জন্য আপনাকে একটি আদর্শ তেল দরকার। সেই আদর্শ তেলটা হলো পাম তেল। অন্য কোন তেলই পাম তেলের মতো আপনাকে খাবারে এইরকম স্থায়িত্ব দিতে পারবে না, এটা একদম গ্যারান্টেড। আমরা বাংলাদেশে আমরা কি খাই? সরিষার তেল আমাদের ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী তেল। সরিষার তেলটাকে পশ্চিমা বিশ্ব উন্নত দেশগুলি আমরা যেভাবে খাই অপরিশোধিত অবস্থায়, এটাকে বলে ভার্জিন তেল, এই ভার্জিন অবস্থায় খাওয়ার জন্য তারা অনুমোদন করে না। এফডিএ এই সরিষার তেলকে এই অপরিশোধিত অবস্থায় রান্নার তেল হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন দেয় না, যার জন্য এটা আমেরিকা বা পশ্চিমা বিশ্বে খাবারের তেল হিসেবে বিক্রি করা যায় না। এটাকে বিক্রি করতে হয় শরীরে ব্যবহারের জন্য, কসমেটিক পারপাস বলে, কিংবা শরীরে যে আমরা শরীরে তেল দিই, তেল মাখি, এইসব কাজে, কিন্তু খাওয়ার জন্য ওখানে বিক্রি নিষিদ্ধ। এটাকে পরিশোধন করলে তখন আবার এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে দাঁড়ায়, কিন্তু পরিশোধন না করলে এটাকে তাদের সুপারিশ অনুযায়ী এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউএসএ, তারা বলে যে তাহলে এটা খাওয়ার উপযোগী নয়। তাহলে আপনার বিকল্প রইল কি? পাম তেল। সুতরাং আপনি পাম তেল আমাদের যে দৈনন্দিন খাবার, এর জন্য অতি উত্তম, এবং এটা নিয়মিত ব্যবহার করা যায়। সারা বিশ্বে বছরে প্রায় আপনার 7 কোটি টন, এখন 2019-এ 7 কোটি টন পাম তেল ব্যবহার করা হয়েছে, যা নাকি উৎপাদন এবং ব্যবহারের দিক দিয়ে সবার শীর্ষে। সমস্ত বিশ্বে বর্তমানে প্রায় 22 কোটি বা 23 কোটি টন তেল বছরে ব্যবহার করা হয়, তার শীর্ষে হলো পাম তেল। এবং দ্বিতীয় অবস্থানে আছে সয়াবিন তেল, তার পরিমাণ অনেক কম। পাম তেলের শেয়ার হলো 30 ভাগ, সয়াবিন তেলের শেয়ার হলো 22 ভাগ। সুতরাং পাম তেল বিশ্বব্যাপী একটি সমাদৃত তেল, এবং আর তাই এটার যে প্রতিযোগী বিভিন্ন তেল আছে, তারা পাম তেল সম্বন্ধে বিভিন্ন রকম ভুল ধারণা, ভুল প্রচারণা নিয়মিত ছড়িয়ে যাচ্ছে। পাম তেলে যেমন আপনার সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং এবং একক অসম্পৃক্ত 3 রকম ফ্যাটি অ্যাসিড আছে তেলে। এই 3 রকম ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ই পাম তেল। কিন্তু আমাদের পাম তেলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় কেউ কেউ বলে এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য উপযোগী নয়। কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। পাম তেলে যে বিদ্যমান সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে অলিক, এই অলিক পামিটিক, এই পামিটিক অ্যাসিড একটা নিরপেক্ষ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটা শরীরে কোনো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মতো কোনো কাজ করে না। এবং এটার যে শরীরের যে বিভিন্ন কোষগুলি আছে, কোষের যে মেমব্রেন মানে পর্দা, এই পর্দা ভেদ করে কোষের ভিতরে এই পামিটিক অ্যাসিড ভিতরে প্রবেশ করে না। তারপরে অন্যান্য সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য যতটুকু অপকার আনতে পারে, পাম তেলের বেলা সেই ভয়টা নেই। কারণ পামিটিক অ্যাসিড এই জন্যই সারা বিশ্বে পাম তেলকে নিরাপদ হিসেবে গ্রহণ করা হচ্ছে, এবং পাম তেলের উৎপাদন, ব্যবহার উদ্যমুখী।
পাম তেল মাত্র 1960 সনে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। এই 60 সন থেকে এই 2020 এখন এই আপনার এটা প্রায় সেই 2005 সন থেকে পাম তেল সারা বিশ্বের অন্যতম প্রধান তেল, এবং আপনার বাংলাদেশে 2003 সন হতে অন্যতম প্রধান পাম তেল। আমরা এখন মোটামুটি ভাবে আমাদের যে বছরে যে পরিমাণ তেল ব্যবহার করা হয় প্রায় 30 লাখ টন তেল আমরা ব্যবহার করি বাংলাদেশে। তার মোটামুটি ভাবে আপনার 54-55 ভাগ পাম তেল, 40-42 ভাগ সয়াবিন, আর আপনার বাকিটা সরিষা। পাম তেলের যে খাবার আমি আগেও বলেছি, পাম তেলে এই যে ভিটামিন ই, পাম তেলে দুই রকম প্রাকৃতিক ভাবে দুই রকম ভিটামিন থাকে, একটা হলো ভিটামিন এ আর একটা ভিটামিন ই। এই পরিশোধন প্রক্রিয়ার সময় পাম তেলের ভিটামিন এটা নষ্ট হয়ে যায় তাপের কারণে, কিন্তু ভিটামিন ইটা অক্ষুণ্ণ থাকে, এবং এটা আপনি যদি পাম তেল নিয়মিত খান শরীর নিয়মিতভাবে ভিটামিন ই পেতে থাকে। এই যে আমরা যে রান্না করি, আমাদের দেশের রান্না নিয়ে চিন্তা, কারণ আমার এখানে ওই উন্নত বিশ্বে কিভাবে রান্না করে সেই চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে রান্না করি। আমাদের রান্না আমাদের খুব উচ্চ তাপে হয়, মানে আপনার দেখবেন যে আমাদের বলে যখন নাকি এই পেঁয়াজ মশলা দিয়ে এটাকে কষানো হয় তখন এটার তাপ মানে প্রায় 200 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায়। সেই তাপে অন্য যে কোনো তেল নষ্ট হয়ে যায়, কিন্তু পাম তেল অক্ষুণ্ণ থাকে। উচ্চ তাপে পাম তেল আপনি দেখবেন তেল যখন তাপ বেশি হয় এর থেকে ধোঁয়া ওঠে, এটাকে বলে স্মোক পয়েন্ট। যে তেলে স্মোক পয়েন্ট যত বেশি ওই তেল তত ভালো। আপনি দেখবেন অন্য তেলে সামান্য তাপেই ওর থেকে ধোঁয়া উঠতেছে, মানে যখন ধোঁয়া উঠতেছে তেলটা ভেঙে যাচ্ছে, আর যত পর্যন্ত ধোঁয়া উঠবে না তেলটা অক্ষুণ্ণ আছে। সহজভাবে এই আপনার তার জন্য কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দরকার নাই। আপনারা দেখবেন তেল যখন রান্না করতেছে হাঁড়িতে যখন মশলা দিয়ে কষানো হচ্ছে তখন কি সেখান থেকে ধোঁয়া উঠতেছে কিনা, মানে তেলটা পড়ে গিয়ে তেলটা ভেঙে যাচ্ছে, ওই ধোঁয়া ওঠা মানেই তেলটা ভেঙে যাচ্ছে, এবং ভেঙে গেলেই এই তেলের গুণাগুণ আর থাকলো না, এটা তখন ফ্যাটি অ্যাসিড হয়ে গেল। ওই ফ্যাটি অ্যাসিড নিয়মিত খেলে ওই অজীর্ণ, হজম সমস্যা, এই ধরনের সমস্যাগুলি আপনার দেখা দেয়। কিন্তু পাম তেল দেখবেন ওই আপনার ধোঁয়া উঠবে অনেকক্ষণ জাল দেওয়ার পরে টেম্পারেচার অনেক উপরে গেলে প্রায় আপনার 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গেলে পাম তেল ভেঙে যায়। আমাদের রান্না সেই পরিমাণ তাপ হয় না। এই জন্য এই কারণে আমাদের পাম তেল দিয়ে রান্না করলে আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা যেভাবে আমরা রান্না করি, বা আমরা যখন কোনো খাবার ভাজি, মাছ আমরা ভাজি, বা বিভিন্ন ডালের বিভিন্ন জিনিস আমরা তৈরি করি যেগুলো আমরা ভেজে ভেজে খাই, ডিম ভেজে খাই, বিভিন্ন জিনিস ভেজে ভেজে খাই, তখন আপনার এই সমস্ত ভাজা কাজে বা আপনি যখন কোনো বোনা করেন মশলা দিয়ে এটাকে কষিয়ে যখন রান্না করেন, বা আপনি যখন ডালে যখন আপনার পেঁয়াজ দেন, রসুন দেন, তখন যে তাপ সৃষ্টি হয় সেই তাপে অন্য কোনো তেল তার গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে পারে না, একমাত্র পাম তেলই পারে সেই অবস্থায় ঠিক থাকে। আপনি যতই প্রচারণা হোক, এই প্রচারণা গুলি সব ভুল, এগুলির ভিতরে কান দেওয়ার কোনো কারণ নেই। আমরা যা বলতেছি এগুলি সব বৈজ্ঞানিক তথ্যভিত্তিক, সমস্ত পশ্চিমা বিশ্বে বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে বড় বড় বিজ্ঞানীরা এগুলি সব প্রতিষ্ঠা করেছে। আমরা চলেন একটা পাম তেলের উপরে আমরা একটা ভিডিও দেখি, তারপরে আবার আলোচনায় আসবো। চলুন জেনে নেই রান্নায় পাম তেলের কিছু গুণাবলী। পাম তেলে তৈরি খাবারের স্থায়িত্বকাল অন্যান্য ভোজ্য তেলের তুলনায় অনেক বেশি। পাম তেল খুব সহজেই হজম হয় এবং পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে। পাম তেল গন্ধশূন্য হওয়াতে পাম তেলে রান্না করা খাদ্যে স্বাভাবিক গন্ধ বজায় থাকে। মালয়েশিয়ান পাম তেলে রান্না করা খাবার 3 থেকে 4 বার গরম করলেও এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। মালয়েশিয়ান পাম তেলে রান্না করা খাবার অতিরিক্ত তেল ধরে রাখে না, তাই খাবার তৈরিতে তেল কম লাগে। পাম তেল ব্যবহারে রান্নাঘরের দেওয়াল তেল চিটচিটে হয় না। বিশ্বে প্রায় 150টিরও অধিক দেশে 300 কোটিরও বেশি মানুষের আস্থায় রয়েছে পাম তেল, আর তাই পরিবারের সুস্বাস্থ্য রক্ষায় পাম তেল হোক আপনার নিত্যদিনের সঙ্গী। আপনারা ভিডিওতে দেখলেন
যে ভাজা বোনা কাজে পাম তেলের ব্যবহার, এবং পাম তেলে ভাজা বা বোনা যে কোনো খাবার দেখবেন আপনার তেল চিটচিটে না, ওটার উপরে কোনো তেল নাই, আপনি যদি হাত দিয়ে ধরেন দেখবেন হাতে কোনো তেল লাগে না। আপনি যে ফাস্টফুডে যে আপনার খাবার খেতে যান তখন দেখবেন যে তারা যে ফ্রাইড খাবারগুলি দেয়, এটা আপনার আপনার চিকেনই হোক বা মানে পটেটো চিপসই হোক, যাই হোক, দেখবেন এটার উপর কোনো তেল নেই, হাত দিয়ে ধরলে এটা আপনার হাতে কোনো তেল লাগবে না। এটার কারণ হলো পাম তেলে তৈরি খাবার অতিরিক্ত তেল ধরে রাখে না, এই জন্য ওই তেলটা তেলের উপর খাবারের উপর ব্যাগ থাকে শুষ্ক। এই কারণে আপনি যে কোনো খাবার তৈরিতে পাম তেলের ব্যবহার অন্য যে কোনো তুলনায় 20 থেকে 25 ভাগ কম লাগে, অর্থাৎ এটা সাশ্রয়ী তেল। শুধু একটা কারণে সাশ্রয়ী, আরো গুণাগুণ আছে, আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। আমি শুধু একটা পয়েন্টই বললাম, আপনি বাড়িতে আপনি ট্রাই করে দেখেন, অন্য তেল দিয়ে যে কোনো একটা খাবার কি ভেজে দেখবেন এটা উপরটা তেল তেলে, হাত দিয়ে ধরলে হাতে তেল লাগে, কিন্তু পাম তেল দিয়ে যখন বাজবেন দেখবেন এই ধরনের কিছু নাই, উপরটা একদম শুষ্ক, হাতে কোনো তেল লাগে না। এটার অর্থ খাবারটা কোনো অতিরিক্ত তেল ধরে রাখছে না, যার জন্য পাম তেলে যখন আপনি রান্না করবেন ওই 20 থেকে 25 ভাগ তেল কম লাগবে। আর আরেকটা প্রশ্ন, আচ্ছা আমরা কাজ করি, আমাদের হাতে কিছু বেশ প্রশ্ন চলে আসতেছে, আমরা কিছু প্রশ্ন উত্তর দিই, ফাঁকে ফাঁকে আরো কিছু তথ্য দেবো, প্রশ্নগুলি আমরা এখন দেখি। সয়াবিন তেল থেকে পাম তেলের কি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, রোজিনা কে বলছে। এই যে আমি এক্ষুনি আলাপ করলাম, পাম তেলে আপনি যখন ভাজবেন একটা খাবার তৈরি করবেন দেখবেন আপনার প্রথম কি হলো, আপনার তেল অন্য তেলের তুলনায় তেলের ব্যবহারটা 20 থেকে 25 ভাগ কম, এই তুলনায় পাম তেল সাশ্রয়ী। দ্বিতীয়, পাম তেল তুলনামূলকভাবে অন্য যে কোনো তেল থেকে দামে মূল্যে কম। তৃতীয়ত, পাম তেলে যে খাবারটা তৈরি করবেন সেই খাবারটা স্থায়িত্ব দীর্ঘক্ষণ 24 ঘন্টায় নষ্ট হবে না, নিশ্চিত এটা বারে বারে গরম করে আপনি এটা খেতে পারেন। পরের প্রশ্ন, পাম তেল কি ডায়াবেটিসের উপযোগী? অবশ্যই। আপনি ডায়াবেটিসের সাথে পাম তেলের কোনো সম্পর্ক নাই, ডায়াবেটিস একটা ভিন্ন রোগ, এটার বিপাকজনিত ক্রিয়া, আপনার যখন শরীরে ইনসুলিন আপনার কম হয়, কম উৎপাদন হয়, তার জন্য ডায়াবেটিস। তেলের সাথে ডায়াবেটিস কোনো সম্পর্ক নাই, আপনি নিশ্চিন্তে পাম তেল খেতে পারেন। তারপরের প্রশ্ন, বাজারে তো অনেক রকম তেল পাওয়া যায়, পাম তেলে এমন কি আছে যা অন্য তেল থেকে ব্যতিক্রম? এই প্রশ্ন করছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন, এগুলি তো পাম তেলের গুণাবলী। তারপরে প্রশ্ন, বয়স্ক মানুষের ক্ষেত্রে দৈনিক কত গ্রাম তেলের প্রয়োজন হয়? আমাদের যে সরকারি তথ্য মোতাবেক আমরা সরকার যে এটা বলে, আমাদের জন্য সাধারণত 33 থেকে 35 গ্রাম তেল একটা একটা পরিণত মানুষের জন্য প্রয়োজন। 33 থেকে 35 গ্রাম বর্তমান প্রয়োজনে, 33 থেকে 35 গ্রাম, কিন্তু এটা আর একটু বেশি হলে ভালো, আপনার মানে 40 গ্রাম হলে আর একটু ভালো। আপনি যে জন্য আমাদের যেমন 1995-94 দিকে সময়ে আমাদের মাথা পিছু তেলের ব্যবহার ছিল সর্বনিম্ন, মাথা পিছু ব্যবহার ছিল মাত্র 12 গ্রাম বা 15 গ্রাম। সে সময় মানুষের আয়ুষ্কাল ছিল, গড় আয়ু ছিল আপনার 50 বছর। তেলের ব্যবহার বেড়ে গেছে, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে গেছে, মানুষের শরীরে প্রচুর ওই যে আদর্শ খাবার যাচ্ছে, তার ফলে এখন আয়ু আমাদের 70 বছর। শুধু তেল যে মানে একমাত্র কারণ তা নয়, কিন্তু তেলের একটা ভালো ভূমিকা আছে, এই এই যে আয়ু বাড়লো তার সাথে ভালো ভূমিকা আছে। তারপরের প্রশ্ন, পাম তেল বাজার অন্যান্য তেল থেকে দাম কম কেন, পাম তেল জমে যায় কেন? এটা বলেছেন সাব্বির সাহেব। পাম তেল উৎপাদন খরচ অন্য তেলের তুলনায় কম। পাম তেলের উৎপাদন একর প্রতি উৎপাদন বা হেক্টর প্রতি উৎপাদন বলেন, অন্য যে কোনো তুলনায় কয়েক গুণ বেশি। যেমন আপনার আমাদের সয়াবিন থেকে প্রায় 3 গুণ বেশি উৎপাদন, তার ফলে উৎপাদন খরচ কম, উৎপাদন খরচ কম বিদায় দামও কম। এটি আপনার মূল কারণ। এখানে কোনো গুণাগুণের ব্যাপার নাই, মানে প্রচুর উৎপাদন হয় পাম তেলের প্রাপ্যতা বেশি, এবং অল্প জায়গা ব্যবহার করে অধিক পরিমাণ পাম তেল আপনি উৎপাদন করতে পারবেন তার জন্য। আর দ্বিতীয় একটা কারণ হলো, পাম তেল কোন সিজনাল তেল না। একটা গাছ 25-30 বছর, একটা অয়েল পাম ট্রি গাছ 25 থেকে 30 বছর আপনাকে ফল দেবে। কিন্তু ওই অন্যান্য তেল
যেমন সয়াবিন বা সরিষা এগুলো সিজনাল। আপনি কোনো কারণে যদি আবহাওয়া খারাপ হলো উৎপাদন কমে যাবে, কিন্তু পামের বেলা এরকম নয়। একটা গাছ 25 থেকে 30 বছর অর্থনৈতিক ভাবে উপযোগী। সুতরাং পাম তেলে এই সবগুলি গুণ যোগ করে পাম তেলের দাম তুলনামূলকভাবে আন্তর্জাতিক বিশ্বে কম। তারপরে প্রশ্ন, করোনাকালে আমাদের শরীরে ভিটামিন সি, ডি ও জিঙ্কের দরকার হয়, পাম তেলে কি এগুলি পেতে পারি? না, পাম তেলে আপনার সি, ডি মানে কোনো তেলেই পাবেন না। পাম তেল কেন, কোনো কালই পাবেন না। যে কোনো তেলের আপনার আপনার সয়াবিন তেল বা পাম তেল এগুলিতে পাবেন আপনি ভিটামিন ই। আর পাম তেলে অতিরিক্ত হিসাবে যেটা আছে ভিটামিন এ, এটা পরিশোধন প্রক্রিয়ার জন্য নষ্ট হয়ে যায়। মানে এ এ সহকারে যে পাম তেলটা পাওয়া যায় ভিটামিন এ এবং ই সহকারে, রেড পাম অয়েল বলে এটাকে, এটা আমাদের বাজারে আমাদের দেশে এখনো বাজারজাত করা হচ্ছে না। আমাদের এখানে যে পাম তেলটা পাওয়া যায় এটা ভিটামিন ই, কিন্তু কোন তেলেই কিন্তু ওই সি, ডি এগুলি পাবেন না। কিন্তু তেল ছাড়া কিন্তু ভিটামিন ডি শরীরে গ্রহণ হবে না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে এগুলি শরীর তেল ছাড়া গ্রহণ করতে পারে না। আপনার তেল লাগবে এগুলি শরীরকে গ্রহণ করতে। ওইসব ভিটামিনের ক্যারিয়ার হলো তেল। এই জিনিসটা দিকে খেয়াল রাখবেন। তারপরের প্রশ্ন, অনেকেই বলেন অরিজিনাল পাম অয়েল না এনে অন্য তেল মিক্সিং করা, এটা কি সত্যি? মোহাম্মদ মাহফুজুর রহমান, না, এটা একটা ভুল ধারণা। কারণ পাম তেলের দাম তুলনামূলকভাবে অন্য তেলের সয়াবিন, আমাদের দেশে তো প্রধানত 3 প্রকার তেল ব্যবহার করা হয়, সয়াবিন তেল, পাম তেল এবং সরিষা। সয়াবিন এবং সরিষার দাম পাম তেলের চেয়ে বেশি। সুতরাং আপনার এখানে পাম তেলের সাথে অন্য তেল মিশানোর কোনো সুযোগ নাই। বরঞ্চ পাম তেল অন্য তেলের সাথে মিশিয়ে এটাকে অন্য নামে বিক্রি করা হয়। তবে আপনাদের প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সুপারিশ মোতাবেক কোন ভোজ্য তেলই এককভাবে শরীরের জন্য উপযোগী নয়। শরীরের জন্য সবচেয়ে উপযোগী হলো একটা বা দুটা তেল একসাথে মিশিয়ে খাওয়া। সুতরাং যে লোকটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক পাম আর সয়াবিন বা পাম আর সরিষা মিলিয়ে বিক্রি করতেছে, সে কিন্তু পরোক্ষভাবে আপনার জন্য উপকারই করতেছে, সে কোনো অপকার না। কিন্তু আমাদের দেশের ভাষায় এটা হবে বেজাল। আমাদের আইনটা এরকম, সেই বহুত পুরানো আইন, এই আইনটা এখনো আছে, কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ এই জন্য এখন 2-3টা তেল মিশিয়ে বিক্রি করাকে উৎসাহিত করে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, আজিজুর রহমান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, তেল দিয়ে কি তরকারি রান্না করা কতক্ষণ পর্যন্ত তেলের গুণাগুণ বহাল থাকে? পাম তেল ও বাজারে সকল তেলের পার্থক্য জানতে চাই। আমি বোধহয় ইতিমধ্যে আলোচনা করেছি, আপনি যে কোনো আপনার একটা তরকারি যদি আপনি রান্না করেন, প্রথমবার রান্নার পরে যে কোনো তেল দিয়ে আপনি রান্না করে আপনি এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয়বার যখনই গরম করতে যাবেন তখনই তেলগুলি ভেঙে যায়। এবং পাম তেলই একমাত্র তেল যেটা 3-4 বার গরম করলেও তেলের গুণাগুণ হিসাবে অক্ষুণ্ণ থাকবে, এটা ভেঙে যাবে না। কিন্তু অন্য তেল বেলায় যেগুলোর ভিতরে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি, যেমন সয়াবিন, সূর্যমুখী, এই সমস্ত তরকারি, মানে এই সমস্ত তেল দিয়ে রান্না করা তরকারি যখন দ্বিতীয়বার আপনি গরম করবেন তখনই তেলটা ভেঙে যায়। ভেঙে গিয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড, মানে ফ্যাটি অ্যাসিড গুলি বেরিয়ে এসে মুক্ত অবস্থায় থাকে। এবং সেই ধরনের তরকারি যদি আপনি নিয়মিত খান, আপনার পেটের বিভিন্ন সমস্যা, অজীর্ণ হজমজনিত বিভিন্ন সমস্যা, বিপাকীয় সমস্যা, এই সমস্ত সমস্যা দেখা দেবে। ধন্যবাদ। তারপরে প্রশ্নতে আসেন, বাজারে কত ধরনের পাম তেল পাওয়া যায়? রুজিনা কি প্রশ্ন করেছেন। আমাদের বাংলাদেশের বাজারে 2 ধরনের পাম তেল পাওয়া যায়। একটা হলো পাম অলিন, আরেকটাকে স্থানীয় বাজারে বলে সুপার পাম। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে সুপার পাম বলে কোনো তেল নাই, এটা আমাদের স্থানীয় নাম। এটা আসল নাম হলো ডাবল ফ্র্যাকশনেটেড পাম অলিন। মানে এটাকে 2বার মানে একটা প্রক্রিয়া, একটা পরিশোধন প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াটা 2বার করা হয়। তার ফলে তেলের তরলাংশের পরিমাণ বেশি হয় এবং সহজে জমে যাবে না। জমে যাওয়াটা কিন্তু এটা কোনো খারাপ গুণ নয়,
এটা জমে যায় এটার ভিতরে যে ফ্যাটি অ্যাসিড গুলি আছে তার জন্য। যেমন ধরেন আপনারা ঘি খান, ঘি ঘি তো জমে যায়, ঘি যখন আবার এটা আপনি গরম করেন তখন কি হয়, এটা আবার তরল হয়ে যায়। এবং এটা কেন জমে যায়, এটার ভিতরে যে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড গুলি আছে তার অবস্থানগত তারতম্যের জন্য। ঠিক পাম তেলেও এই যে জমে যায়, জমে যাওয়া কোনো খারাপ গুণ নয়। এটার যে ফ্যাটি অ্যাসিড গুলি আছে এই ফ্যাটি অ্যাসিড গুলির কারণে এটার ভিতরে পামিটিক অ্যাসিডটা জমে যায়। যখন নাকি টেম্পারেচার 20 ডিগ্রি নিচে আসবে তখনই পামিটিক অ্যাসিড জমে যাবে। যখন আমি সুপার পাম্প করবো পামিক অ্যাসিডের পরিমাণ অনেক কমে যাবে, ওখানে ওই যে অলিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, সহজে জমবে না। সুপার পাম্প প্রায় 10 ডিগ্রি তো জমবে না, এটা যখন 4-5 ডিগ্রি হবে তখন জমে যাবে। এই জন্য জমে যাওয়া কোনো বিষয় না, জমে যাওয়াটা অনেক একটা ধারণা জমে যায় কেন, জমে যাওয়া এটা তেলের ভিতরে যে ফ্যাটি অ্যাসিড গুলি থাকে এটার অবস্থানগত পার্থক্যের কারণ। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, দামের তুলনায় পাম তেলের দাম কি অন্য তেলের চেয়ে বেশি না কম? এটা প্রশ্ন রহিমা আক্তার রহিমা। পাম তেলের দাম অবশ্যই অন্য তেলের চেয়ে কম। যেমন আজকে ঢাকার বাজারে প্রতি কেজি পাম তেল পাইকারি বাজারে বিক্রি হয়েছে 85 টাকা কেজি, সয়াবিন বিক্রি হয়েছে 92 টাকা কেজি। আমি আজকের বাজারটা বললাম। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, পাম তেল হৃদরোগীর জন্য কতটুকু ভালো? এটা বলেছেন সুমন আহমেদ মিম। পাম তেল ইন জেনারেল, যেহেতু পাম তেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে, ভিটামিন ই শরীরে আপনার ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়, ভালো মানে এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়, এলডিএল এর পরিমাণ যেটা মানে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল সেটার পরিমাণ, এই যে এলডিএল এইচডিএল এর যে পরিমাণগত অবস্থান সেটাকে মানে এইচডিএল এর দিকে মানে ভারী করে দেয়। মানে এর অর্থ হলো এইচডিএল তো সাধারণত প্রায় 35 মানে 3 গুণ, এটাকে বলে এলডিএল যা হবে তার থেকে 3 গুণ, সরি এসডিএল যা হবে তার থেকে 3 গুণ হবে এলডিএল, এইরকম একটা রেশিও ডাক্তাররা বলে। তাই আপনি যেহেতু পাম তেল এসডিএল এর পরিমাণ, এই যে এসডিএল এলডিএল মানে এই পরিমাণগত বিষয়ে সেখানে এসডিএল এর পরিমাণটা বাড়িয়ে দেয়, যার জন্য পাম তেল হৃদরোগীরা খেতে পারে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যিনি নাকি আসলে হৃদরোগী উনি ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন। ডাক্তার তাকে যেই তথ্য নির্ধারণ করে দেয় তার ভিতরে থাকাটাই উত্তম। তারপরের প্রশ্ন, ক্যালোরি উচ্চ হিসেবে পাম তেল কত সহায়তা করে? আমদাদুল হক মিজান, যে কোনো তেল, আমি আগেও বলেছি, যে কোনো তেল একটা পঞ্জীভূত শক্তির আধার। প্রতি গ্রাম তেল, যে কোনো তেলে প্রতি গ্রাম তেল 9 কিলো ক্যালোরি শক্তি শরীরে যোগান দেয়। এটা মোটামুটি সামান্য বেশ কম, মোটামুটি আপনি ধরে নিতে পারেন 9 কিলো ক্যালোরি প্রতি গ্রামে পাওয়া যাবে। ধন্যবাদ। পরের প্রশ্ন, আমরা খাবার খাই যেমন পেট ভরার জন্য, তেমনি খাবার স্বাদ বা মজা হয় সেই জন্য পাম তেলকে আমরা সেই স্বাদ বা মজা পাবো? জাহিদ হোসেন জাহিদ প্রশ্ন করছে, এটা একটা ভালো প্রশ্ন। পাম তেলের নিজস্ব কোনো স্বাদ গন্ধ কোনো কিছু নেই, এটাকে বলা হয় ব্লান্ট, কোনো কিছু নাই। পাম তেল দিয়ে যে খাবারটা তৈরি হবে এটা সেই খাবারের স্বাদটাকেই এটা আর একটু বাড়িয়ে দিবে। পাম তেলে যদি কোনো খাবার তৈরি করা হয় আপনার খাবারের স্বাদটা পুরোপুরি যেই খাবারটা তৈরি করলেন সেই খাবারের স্বাদটাই পাবেন, এখানে অন্য কোনো গন্ধ এখানে পাবেন না। কিন্তু অন্য তেল দিয়ে রান্না করলে ওই তেলের গন্ধ ওই আপনার খাবারটার ভিতরে ট্রান্সফার হয়, মানে খাবারটার ভিতরে চলে আসে, কিন্তু পাম তেলের বেলা সেটা হয় না। এই জন্য পাম তেলের খাবারের স্বাদ তুলনামূলকভাবে, পাম তেলে তৈরি যে কোনো খাবার তুলনামূলকভাবে অন্য তেল থেকে অধিক স্বাদ। আপনারা হয়তো নিজেরও বাড়িতে পরীক্ষা করে দেখবেন যে পাম তেল দিয়ে যখন আপনি রান্না করবেন সেই খাবারের স্বাদটা অন্য তেল দিয়ে রান্না করলে আপনার একই খাবার তুলনামূলকভাবে অধিক স্বাদের হবে। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, শাহানা ইসলাম প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেকেই আছে যাদের পাম তেল সম্পর্কে সঠিক ধারণা নেই, এক্ষেত্রে আমরা কিভাবে উপকারিতা বলতে পারবো? আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দেশে পাম তেল সম্পর্কে প্রচুর ভুল ধারণা,
এবং এটা বছর বছর ব্যাপী চলতেছে। এবং তার জন্যই আমাদের এই যে লাইভ প্রোগ্রাম, কেন আমরা যেন সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি, আপনার মনে যে প্রশ্নের উত্তরগুলি আমরা দিতে পারি। এই যে আমরা আপনাকে বললাম, এই যে আমি তথ্যগুলি যে আপনাদের দিলাম, এই তথ্যগুলি যখন আরেকজন একটা ভুল কথা বলবে পাম্পের সম্পর্কে, আপনি যেন তাকে বলতে পারেন। ওর জন্য আমাদের লাইভ প্রোগ্রাম, যাতে আমাদের বক্তারা আমাদের কাছে তার মনের প্রশ্নটা সরাসরি বলে আমাদের প্রকাশ করতে পারে, আমরাও তার ভুলটা ধরে দিতে পারি। ধন্যবাদ। তারপরে প্রশ্নটা, গর্ভবতী মহিলা ডায়াবেটিস কি পরিমাণ পাম অয়েল ব্যবহার করে? আপনার একজন একজন এই যে প্রশ্ন করছেন এমদাদুল হক মিলন সাহেব, গর্ভবতী মহিলার একটু পুষ্টি বেশি দরকার এবং তাকে তোল সমৃদ্ধ খাবার খেতে হবে তার পুষ্টির জন্য, তার শরীরে এনার্জির জন্য। আমি ওই যে বললাম যে আপনার খাবারের, আপনি আমার যারা সুস্থ মানুষ তার জন্য দরকার যে ডেইলি যে খাবার খাবে, ক্যালোরি ইনটেক যেটা করবে 2200 ক্যালোরি, তার 30 ভাগ পাম তেল থেকে আসবে। কিন্তু গর্ভবতী মহিলার বেলায় যদি 30 ভাগের জায়গায় আপনার মানে 40 ভাগ হয়, এটা আরো ভালো। এই জন্য সেই চিন্তা করে আপনি খাবেন। ডায়াবেটিক রোগীর বেলায় ডাক্তার যে পথ্য দেবে সেটাই খাবে, কিন্তু তেলটা আপনি পাম তেল ব্যবহার করেন, তাতে আপনি তার জন্য পাম তেল সহজপাচ্য, শরীরে অন্য তেলের তুলনায় পাম তেল খুব সহজে শরীরে গ্রহণ হয়, যেটা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী। আপনারা নিশ্চিন্তে পাম তেল খেতে পারেন। এখন চলেন আমরা মানে পাম তেলের উপরে আরেকটা ভিডিও দেখি। আন্তর্জাতিক মানের সুপার রিফাইন্ড মিজান পাম তেলের হাই স্মোক পয়েন্টের কারণে এই তেলে ডিপ ফ্রাই করা যায় বারবার। এটি দেশের প্রথম ভিটামিন এ যুক্ত পাম তেল, যা দৃষ্টিশক্তি সঠিক রাখার পাশাপাশি দেহের সঠিক বিকাশে সহায়তা করে। সেই সাথে মিজান ফোর্টিফাইড পাম তেল দামেও সাশ্রয়ী, তাই নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে রান্নায় নিয়মিত ব্যবহার করুন বাজারের সেরা পাম তেল মিজান ফোর্টিফাইড পাম তেল। ধন্যবাদ। আপনাদের আমি আরেকটা তথ্য দিচ্ছি, যেটা মানে ইদানিং বাংলাদেশে বহুল আলোচিত, ট্রান্সফ্যাট। আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখবেন এখন ডাক্তারগণ বা বিভিন্ন পুষ্টি বিশেষজ্ঞগণ ট্রান্সফ্যাট নিয়ে আপনি কথা বলছেন। ট্রান্সফ্যাটটা কি? ট্রান্সফ্যাট একটা ফ্যাটি অ্যাসিড, এবং অদ্যাবধি মেডিকেল সায়েন্সে হার্ট ডিজিজের জন্য যে সমস্ত উপাদানগুলিকে দায়ী করা হয়, ট্রান্সফ্যাট তার ভিতরে অন্যতম। ট্রান্সফ্যাট কখন তৈরি হয়, কোথায় পাওয়া যায়, এই সম্বন্ধে অনেকেই, যেহেতু নতুন বিষয় অনেকেই জানতে চায়, তা আমি আপনাদের সেইটাকে জানানোর জন্য চেষ্টা করছি। আপনি এই ট্রান্সফ্যাটটা তৈরি হয় দুই ভাবে হয়। একটা হলো যখন আপনি অতি উচ্চ তাপে রান্না করবেন, তখন ট্রান্সফ্যাট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তবে তার পরিমাণ খুবই কম। অধিক পরিমাণ ট্রান্সফ্যাটটা হয় তখন যখন আপনি তেল থেকে বনস্পতি, এই যে আমরা খাই ডালডাতে খাই, এটা কি বনস্পতি বলে, ডালডাতে একটা কোম্পানির নাম, এটা লিভার ব্রাদার্সের যে বনস্পতি করে তার যে ব্র্যান্ড নেম হলো ডালডা, আসল নাম হলো বনস্পতি। এই তেল থেকে যখন বনস্পতি করা হয় বা মার্জারিন করা হয়, তখন এটা যে এই যে প্রসেসটা ব্যবহার করা হয় তার নাম হাইড্রোজেনেশন। মানে হাইড্রোজেন অণুকে এটার ভিতরে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়, এবং ঢুকিয়ে দিলে এটার গলনাঙ্ক বেড়ে যায়। কথার কথা, এই হাইড্রোজেনেশন প্রক্রিয়াটা প্রধানত প্রয়োজন পড়ে যখন আপনি সয়াবিন তেল থেকে বা আপনার সূর্যমুখী তেল থেকে বনস্পতি বা আপনার ডালডা বা শর্টেনিং করতে যাবেন, তখনই এই হাইড্রোজেনেশন প্রক্রিয়ার প্রয়োজন হয়, কারণ এটা তখন গলনাঙ্ক বাড়িয়ে দিতে হয়। গলনাঙ্ককে বাড়িয়ে প্রায় 33 ডিগ্রি, 34 ডিগ্রি, 35 ডিগ্রি, কোথাও কোথাও 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়। এই যে আপনার গলনাঙ্ক বাড়ানো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলে হাইড্রোজেনেশন। এই যখন নাকি এই প্রক্রিয়াটা চলে, তখন ওখানে ট্রান্সফ্যাট ফর্ম।
আপনার মজার ব্যাপার হলো পাম তেল থেকে যখন আপনি এই ধরনের বনস্পতি তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার হাইড্রোজেনেশন প্রক্রিয়া কোনো প্রয়োজন পড়ে না। একটি মজার ব্যাপার, যেহেতু হাইড্রোজেনেশন প্রক্রিয়া প্রয়োজন পড়ে না তাই এখানে ট্রান্সফার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা শুনে খুশি হবেন বাংলাদেশে যে সমস্ত বনস্পতি পাওয়া যায় তার প্রায় 80% পাম তেল থেকে তৈরি আর 20% অন্য তেল থেকে তৈরি। ওই 20% ট্রান্সফ্যাট আছে, কিন্তু পাম তেল থেকে যে তৈরি যে বনস্পতি সেই বনস্পতি ট্রান্সফ্যাট মুক্ত, কারণ ওগুলিতে হাইড্রোজেনেশন প্রক্রিয়ার প্রয়োজন হয় না। ওইটা তৈরি করা হয় ব্লেন্ডিং পদ্ধতিতে। পাম তেল থেকে উচ্চ তাপমাত্রার অংশটাকে বের করে নিয়ে নিচু ওই যে উঁচু গলনাঙ্কের অংশটাকে বের করে নিয়ে ওখানে অল্প গলনাঙ্কের নিচু গলনাঙ্কের তেল অল্পভাবে মিশিয়ে এটাকে একটা ব্লেন্ডিং একটা প্রসেস আছে, পারফেক্টর বিভিন্ন রকম মেশিন আছে, ও দিয়ে করে একটা হোমোজেনাস মিক্সচার করা হয়। এবং এটা টেকনিক্যাল মানে বাংলা বলা মুশকিল। এই যে প্রসেসটা করা হয় এটা এই যে প্লান্ট এটাকে শর্টেনিং, ওখানে কোনো হাইড্রোজেন গ্যাসের কোনো ব্যবহার নেই, তার ফলে ওখানে ট্রান্সফারের কোনো ভয় নেই। কিন্তু যখন আপনি সয়াবিন বা সূর্যমুখী তেল থেকে আপনি বনস্পতি করতে যাবেন তখনই হাইড্রোজেনেশন প্রক্রিয়ার প্রয়োজন হয় এবং 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 সেই সময় ট্রান্সফেট তৈরি হয়। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন পাম তেল থেকে তৈরি বনস্পতি বা ডালডাতে কোনো ট্রান্সফেট থাকে না। আর দ্বিতীয়ত, এই যে আমরা যখন রান্না করি, যে আমি আমার আজকের আলোচনার প্রথম অংশে বলেছি স্মোক পয়েন্ট, তেল যখন আপনি ওই যে মশলা দিয়ে কষাবেন তখন দেখবেন তেল মশলার মিশ্রণ থেকে ধোঁয়া উঠতেছে, বাষ্প না কিন্তু ধোঁয়া, মানে তেলটা পড়ে গিয়ে একটু ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। ওই ধোঁয়া যখন সৃষ্টি হবে তখন কিন্তু ট্রান্সফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনার পাম তেলের বেলায় এই যে পাম তেল স্মোক পয়েন্ট অন্য যে কোনো তেলের তুলনায় অনেক উপরে। এটা আমাদের যে তাপমাত্রা, রান্নার যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় ট্রান্সফ্যাট স্মোক পয়েন্ট মানে তেল পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। তাই আপনার যেহেতু এটা স্মোক পয়েন্ট হাই, তাই সেখানে কোনো ট্রান্সফ্যাট তৈরি করার সুযোগও নাই। সুতরাং এই যে একটা গুণাগুণ, এই যে আপনার পাম তেল ব্যবহার করলে এই যে আপনি একটা বিপদ যে আমি ট্রান্সফ্যাট কি আমি খাচ্ছি কি খাচ্ছি না তার থেকে বেঁচে যাবে। এখন ট্রান্সফ্যাট আপনি হয়তো এইভাবে খাচ্ছেন যেহেতু আপনি খান, আর যে বাজারে বিস্কিট টিস্কিট খেতে পারেন, বেকারি খেতে বিভিন্ন বেকারি প্রোডাক্ট যেখানে আপনার বনস্পতি ব্যবহার করা হয় তার মাধ্যমে আপনার শরীরে এই ট্রান্সফ্যাট যেতে পারে। যদি ওইটা সয়াবিন তেলের বনস্পতি হয় তাহলে আপনার ট্রান্সফ্যাট নিশ্চিতভাবে তার ভিতরে আছে। যদি তা সূর্যমুখী তেলের বনস্পতি হয় তাতেও ট্রান্সফ্যাট আছে। বা আপনি ভেজিটেবল মার্জারিন, বাজারে আমাদের দেশে মার্জারিন নাই, বিদেশে মার্জারিন ইউজ করা হয়, যে ভেজিটেবল অয়েল থেকে মার্জারিন। এই মার্জারিন করতে গেলে হাইড্রোজেনেশন প্রক্রিয়া লাগে। এবং এখন এই জন্য সমস্ত বিশ্বে এই যে সূর্যমুখী বা সয়াবিন তেল থেকে মার্জারিন বা বনস্পতি তৈরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যে জন্য আমেরিকা বিশ্বের 1 নম্বর সয়াবিন তেল রপ্তানিকারক দেশ, তারাও পাম তেল বছরে প্রায় আপনার 13 লক্ষ টন 14 লক্ষ টন পাম তেল আমদানি করে। কেন? আমেরিকাতে যেমন আমাদের দেশে আমরা যে তেল খাই, আমাদের দেশে তরল তেলের ব্যবহার বেশি, মানে আমাদের রান্নার তেল হিসেবে ব্যবহার বেশি। আমরা এখানে বনস্পতি কম খাই, কিন্তু আমেরিকাতে বা পশ্চিমা বিশ্বে সেখানে তারা তেলের চেয়ে বেশি সলিড ফ্যাট মানে বনস্পতি মার্জারিন খেতে পছন্দ করে এবং তা দিয়ে তরকারি বা কোনো খাবার তৈরি করে। যে জন্য ওদের ওইসব দেশে ট্রান্সফ্যাট শরীরে যাওয়ার সম্ভাবনা বেশি। ওর থেকে তারা রক্ষার জন্য তারা ওখানে পাম তেল নিচ্ছে। ইউরোপ বছরে প্রায় 25 লক্ষ টন পাম তেল আমদানি করে, পশ্চিম ইউরোপ 25 লক্ষ টন, এবং তার প্রায় সবটাই তারা এই সলিড ফ্যাট উৎপাদনে ব্যবহার করে। সলিড ফ্যাট বলতে আমি যেটা বললাম বনস্পতি বা মার্জারিন, বনস্পতি ব্যবহার করে। ওর থেকে যত বেকারি বিস্কুট, বেকারি প্রোডাক্ট আমাদের দেশে কম, বিদেশে অনেক বেশি। এই বেকারি প্রোডাক্ট গুলি পাম তেল থেকে, এই পাম তেল দ্বারা প্রস্তুত যে বনস্পতি, এটাকে এক কথায় বলে সলিড ফ্যাট। এই সলিড ফ্যাট পাম তেল থেকে তৈরি, এবং তারা ওই ট্রান্সফ্যাট থেকে বাঁচার জন্য তারা এই পথ অবলম্বন করে। এবং যেখানে পশ্চিমা বিশ্ব জ্ঞানের শিক্ষায় আমাদের চেয়ে অনেক উপরে, তারাও নিশ্চিন্তে পাম তেল ব্যবহার করছে।
আমেরিকা বিশ্বের 1 নম্বর সয়াবিন তেল উৎপাদনকারী দেশ, তারাও পাম তেল ব্যবহার করতেছে। আর আমাদের দেশে পাম তেল নিয়ে এই সমস্ত ভুল ধারণা, এগুলি সবই ভুল ধারণা। তা আপনারা নিশ্চিতভাবে পাম তেল খান এবং পাম তেল আপনাদের সুস্বাস্থ্য রক্ষায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। আপনি সুস্থ থাকেন, আপনার শরীর বিভিন্ন রোগ, বর্তমানে করোনার একটা দুর্যোগ চলছে, এই করোনা থেকে রক্ষা পেতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে আপনাকে একটা আদর্শ খাবার খেতে হবে। আদর্শ খাবার খেতে হলে আপনার খাবারের ভিতরে প্রয়োজনীয় পরিমাণ তেল থাকতে হবে। এই তেল যদি আপনি খান, যেমন আপনি যদি পাম তেল খান, আপনার দুটো উপকার, আপনার শরীরে প্রয়োজনীয় তেলও পাচ্ছেন এবং পাম তেলের যে গুণাবলীগুলি সেগুলিও পাচ্ছেন, দুই দিকের উপকার। সুতরাং আপনি নিশ্চিন্তে পাম তেল দিয়ে আপনার যে দৈনন্দিন যে রান্না, এটা পাম তেল দিয়ে করেন, তাতে আপনার এই সমস্ত উপকারগুলি আপনার পাওয়া সহজ হবে। আরো কিছু প্রশ্ন থাকলে আমরা উত্তর দেই। পাম তেল দিয়ে কি বাচ্চাদের খাবার রান্না করা বা প্রয়াস করা যাবে? এটা আব্দুর রহিম। বাচ্চাদের জন্য পাম তেল সবচেয়ে উপযোগী, কারণ বাচ্চাদের গ্রোথ বেশি। একটা বয়স্ক লোকের শরীরে যে গ্রোথ, তার থেকে বাচ্চাদের গ্রোথ বেশি, যে জন্য তাদের প্রচুর শক্তি দরকার এবং তার জন্য পাম তেল সবচেয়ে উপযোগী। যে জন্য বিশ্বের এই যে বাচ্চাদের যে বিভিন্ন রকম খাবার তৈরি হয়, এগুলিতে ধরেন এই যে আপনার মাই বয়, সিরিয়ালাক, ল্যাকটোজেন, তারা পাম তেল ব্যবহার করে। ওই খাবারকে, ওই সমস্ত প্রোডাক্টগুলিকে ফর্টিফাইড করার জন্য তারা পাম তেল ব্যবহার করে, বাচ্চারা যেন সঠিক পুষ্টি পায়। তারপরের প্রশ্ন, কতটুকু পাম তেল দেহে অ্যাসিডিটি তৈরি করবে না? আপনি অ্যাসিডিটি বলতে কি মিন করছেন নাইমাতুল ফেরদৌস? অ্যাসিডিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝলাম না। কোন তেলই শরীরে অ্যাসিড তৈরি করে না। আপনি যদি বলেন যে খাবার থেকে যে স্টমাকে যে অ্যাসিড, সেই প্রশ্ন যদি বলেন, তার সাথে তেলের কোনো সম্পর্ক নেই। এটা যারা বলে তারা ভুল ধারণা। একমাত্র যদি আপনি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান, তাহলে অ্যাসিডিটির প্রশ্ন আসে। আমাদের যে আপনি যে তেলটা বাজার থেকে তখন যখন কিনে আনবেন, ওটা নিশ্চয়ই আমাদের সরকার যে একটা মান, তেলের মান আপনি নির্ধারণ করে দিয়েছে, এটা সেই মান অনুযায়ী শরীরের জন্য উপযোগী। কিন্তু যদি আপনার এখানে একটা প্রশ্ন থেকে যায়, আপনি যদি সয়াবিন বা সূর্যমুখী তেলের রান্না আপনি একবার খেলেন, ফাইন, সেকেন্ড টাইম যখন গরম করবেন তখন এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আর তেল থাকবে না, তখন হয়ে যাবে ফ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যদি আপনি বেশি বেশি খান, নিয়মিত খান, দীর্ঘদিন খান, তবে আপনার এখানে অ্যাসিডের সমস্যা হতে পারে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, আপনার কি নিজে আপনার পরিবারে পাম তেল ব্যবহার করেন? হ্যাঁ, অবশ্যই আমরা পাম তেল ব্যবহার, আমরা তো ভাজা বোনায় আমরা পাম তেল খাই পুরা রোজার সময়, কারণ সেই সময় ভাজা বোনা বেশি খাওয়া হয়। আমার বাসায় নিয়মিত পাম তেল দিয়ে আমরা আমরা ওই সমস্ত খাবার, ইফতার যে আমরা বলি, ইফতার খাবার পাম তেল দিয়ে তৈরি করি, খুব সুস্বাদু, মচমচে, তেলও কম যায়, যেহেতু বললাম পাম তেলে তৈরি খাবার তেল কম কম ধারণ করে রাখে। তারপরে প্রশ্ন, রমজানের ব্যবহারের জন্য পাম তেল কত উপযোগী? এটা আমি একটু আগে বলতেছিলাম। ইফতার, আমরা রমজানের সময় ভাজা বোনা বেশি খাই। এই ভাজা বোনা পাম তেলের, ভাজা বোনা কাজে পাম তেলের কাছাকাছি কোনো তেল নয়। পাম তেল দিয়ে আপনি আগামী রোজা আপনি চেষ্টা করেন, খেয়ে দেখেন, আপনার তেল কম লাগবে। ওই সমস্ত বানা বোঝা কাজে আপনি অন্য তেলের তুলনায় পাম তেলটা লাগবে কম, আর খাবার হবে মচমচে, খাবারের উপরে কোনো তেল লেগে থাকবে না। তাতে আপনি ঠিক প্রয়োজনীয় খাবারটা যতটুকু তেল দরকার ততটুকুই থাকবে, অতিরিক্ত কোনো তেল থাকবে না। আর যার জন্য আপনার খাবারটা হবে সুস্বাদু। আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন আগামী রোজা ইনশাল্লাহ। তার পরিবর্তে প্রশ্ন, আমার ছেলের বয়স 2 বছর 8 মাস, আমার ছেলে তৈরি করা খাবার খেতে অবশ্যই, আমি একটু আগে বলেছি এরশাদ আলী সাহেব, আপনার বাচ্চার জন্য পাম তেল সবচেয়ে উপযোগী। আপনি যে তার জন্য যে শিশু খাবারগুলি বাজার থেকে কিনেন, ওখানে ওইটার ভিতরে কি কি উপাদান আছে দেখবেন, যে পাম তেল আছে, ওই কথা লেখা আছে। এই বিদেশি বড় বড় কোম্পানিগুলি যখন পাম তেল বাচ্চাদের খাবারে কেন ব্যবহার করতেছে? উপকার পাচ্ছে, উপকার আছে, এবং যা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আপনি আপনার বাচ্চাকে নিয়মিত পাম তেলের খাবার দিতে পারেন। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, পাম তেল শরীরে মানুষের শরীরে চর্বি বেড়ে যায়, কতটুকু সত্য? প্রশ্ন করেছেন এমডি আলী হোসেন।
এটা একটা ভুল ধারণা। তেলের সাথে শরীরে চর্বি বাড়ার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যদি নিয়মিত চর্বি বাড়ে কখন? আপনি যদি নিয়মিত আপনি যেই পরিমাণ খাবার খেলেন ওই পরিমাণ যদি আপনি বার্ন না করেন, মানে ব্যবহার না করেন, ওই অতিরিক্ত শক্তি, অতিরিক্ত খাবার যে অতিরিক্ত উপাদান সেটা চর্বি হিসেবে শরীরে জমা হয়। এটা আপনি যে তেলই খান ওই একই রকম ব্যাপার হবে। সুতরাং ওই চর্বি জমার সাথে পাম তেলের কোনো সম্পর্ক নাই। অনেকে অবশ্য বলে পাম তেল জমে যায় শরীরে গিয়ে জমে যায় কিনা, ন, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। যারা বলে আপনাকে ভুল তথ্য দিচ্ছে। তারপরে প্রশ্ন, এমসিটি অয়েলটা কি? আমি ফারজান হাসান প্রশ্ন করেছেন, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখন দেখা যায় এই যে ফেসবুকে বা আপনি ইউটিউবে বিভিন্ন ডাক্তার, এক ডাক্তার বলে এমসিটি অয়েল খান। এমসিটি হলো মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড, মানে তেলগুলি হলো ট্রাইগ্লিসারাইড, ওই যে ফ্যাটি, অনেকগুলি ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড হলো তেল। আপনি ওখানে লং চেন, মিডিয়াম চেন, শর্ট চেন বিভিন্ন রকম ফ্যাটি অ্যাসিড আছে। যেটা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে তেলটা সেটাকে বলে এমসিটি তেল। মিডিয়াম চেন তেল অবশ্যই ভালো, কিন্তু আপনি পাবেন কোথায়? এই এমসিটি তেলের উৎস হলো আপনার নারকেল তেল আর হলো পাম কার্নেল তেল। আমাদের দেশে, আমার সারা বিশ্বে বছরে এখন 2019-এ 23 কোটি টন তেল ব্যবহার হয়েছে। তা আপনি নারকেল তেলের, আপনি এমসিটি তেল পাবেন 15%। নারকেল তেলের উৎপাদন হলো বছরে সারা বিশ্বে 25 লাখ টন। 25 লাখ টন থেকে আপনি 1.5 লাখ টন এমসিটি তেল পাবেন। এই 1.5 লাখ টন তেল দিয়ে আপনি সারা বিশ্বকে কিভাবে খাওয়াবেন? এটা আরেকটা উৎস হলো পাম কার্নেল তেল। পাম কার্নেল থেকেও পাওয়া যায়। আপনি সেখান থেকে যদি করেন তাহলে আপনি পাম তেলের যে ডিমান্ড সেটা মিট আপ করবেন কিভাবে? যে সমস্ত ডাক্তাররা বলে এমসিটি তেল, মানে এটা হলো, এটার ভিতরে যে ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে তার নাম হলো ক্যাপ্রিক অ্যাসিড। ক্যাপ্রিক অ্যাসিড যেই থাকে সেটাকে বলে এমসিটি অয়েল। এটা সহজে, এটা শরীরের জন্য খুব উপকারী। কিন্তু এই তেলে যেটা প্রাপ্যতা নাই সেটা খেলে ভালো হবে সেটা বলে লাভ নাই। যেমন বলা হয় অলিভ অয়েল কিং অফ অয়েল। সারা বিশ্বে অলিভ অয়েল উৎপাদন হয় বছরে 40 লাখ টন, আর আমাদের তেল লাগে 23 কোটি টন। আপনি 40 লাখ টন তেল দিয়ে আপনি 23 কোটি টনের আপনি ডিমান্ড কিভাবে মিট আপ করবেন? এই ধরনের অবাস্তব কথা বলে লাভ। এগুলি অবাস্তব কথা, এগুলির কথা কান দেবেন না। আমরা এখন ওই যে আলোচনা তো অনেকক্ষণ করলাম, আমরা এখন এক কাজ করি। আমরা আমাদের কিছু প্রাইজ আছে যেগুলো আমরা আগে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় বা ফেসবুক পোস্টিং এর মাধ্যমে আমরা ঘোষণা করেছিলাম। আমি এখন সেই সমস্ত উইনারদের নামগুলি বলছি। আমি প্রথম বলবো আমাদের কুইজ 3-এর যে উইনার, তারা হলেন 3 জন। এমডি সাইফুল ইসলাম, তাশরিফা ইসলাম মিতু, আর অমিত দত্ত। আপনাদের কাছে আমাদের পুরস্কার যথাসময়ে পৌঁছে যাবে। আপনাদের সাথে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে, যোগাযোগ করে আপনাদের কাছে আপনার পুরস্কারগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি এখন আরো কিছু উইনার আছে। যেমন উইনার হলো আমাদের গত লাইভ সেশনে, যেটা 2021 লাইভ সেশন, সেখানে যারা প্রশ্ন করেছিলেন সেখান থেকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করে আমরা 3 জন উইনার পেয়েছি, বিজয়ী পেয়েছি। এই 3 জন হলেন শাহনাজ আইরিন মুন, আরেকজন হলেন অন্তিকা বৃষ্টি, আরেকজন হলেন শর্মিন সুলতানা ওষা। আপনাদের সাথে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে এবং আপনাদের কাছে পুরস্কার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম ছিলেন সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। কষ্ট করে যে আলোচনাগুলি শুনছেন তার জন্য আরেকবার ধন্যবাদ। আমরা যে সমস্ত তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা দয়া করে আপনাদের সামনে যখন পাম তেল নিয়ে কেউ ভুল তথ্য নিয়ে ভুল উত্থাপন করতে চেষ্টা করবে, আপনারা এই যে আমরা বললাম তথ্যগুলি তুলে ধরবেন। তারপর আপনাদের কাছে যদি থাকে আপনারা আমাদের ফেসবুকে ইমেইলে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিয়ে দিব। পাম তেল সম্বন্ধে ভুল ধারণার কোনো অবকাশ নাই, এটা নিশ্চিন্তে নিরাপদে খেতে পারেন। সারা বিশ্বের
আপনার 30 ভাগ লোক, মানে 300 কোটি লোক প্রতিদিন পাম তেল খাচ্ছে। এই যে 300 কোটি লোক এই যে পাম তেল খাচ্ছে, তারা কি জেনে শুনে খাচ্ছে না? জেনে শুনেই খাচ্ছে। সুতরাং আপনি নিশ্চিন্তে আপনারাও প্রতিদিনের রান্নার সঙ্গে পাম তেল। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস করছি। আল্লাহ হাফিজ।